আকারে বলি, আপনারা তো মূল বিষয়টা বুঝছেন, তাই না? আচ্ছা, আমরা বলতেছিলাম থিমের সংজ্ঞা, থিম জিনিসটা কি, তারপর প্লাগইন জিনিসটা কি, ঠিক আছে? তারপর একটা ওয়েবসাইটে দুইটা অংশ থাকে, একটা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। ফ্রন্ট এন্ডটা তো আমরা জানি, যে অংশটা আমরা দেখতে পাই, যে অংশটা আমাদের সামনে ভিজুয়ালাইজ হয়ে আছে, যে অংশটা আমরা দেখতে পাইতেছি, এই সবটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড। আর ওয়েবসাইটের এই যে অংশটা, যে অংশ থেকে আপনার পিছনের যে অংশটা, যে অংশ থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট আপলোড করি, এই দেখেন এখানে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টে কোনো না কোনোভাবে আপলোড করা হয়েছে না? এই জিনিসগুলো আপলোড করা হয় কিন্তু আমরা ব্যাকএন্ড থেকে। এই যে একটা অপশন আছে এখানে, প্রোডাক্টের একটা অপশন আছে, এই যে প্রোডাক্টটা দেখতেছেন না, প্রোডাক্টস, এই প্রোডাক্টসের মাধ্যমে আপনার আপনি এই প্রোডাক্টসে কি বিভিন্ন জিনিস আপলোড দিবেন এবং এই জিনিসটা সামনে চলে আসবে। সুতরাং আমরা বুঝতে পারলাম একটা ওয়েবসাইটের যে দুইটা অংশ, একটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডের মধ্যে শুধুমাত্র আমরা দেখতে পাই যে ওয়েবসাইটের মধ্যে কি আছে, এবং ব্যাক এন্ডের মাধ্যমে আমরা পুরো ওয়েবসাইটটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাই না? আরো দুটো অংশ আছে আপনার ফ্রন্ট এন্ডের মধ্যে, আবার দুইটা ভাগ আছে। দুইটা ভাগ বলতে দুইটা ভাগ না, দুইটা অংশ আছে। এই যে দেখেন এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন না, অর্গানিক লেখা, অর্গানিক স্টোর, এটা কিন্তু একটা ইমেজ, বুঝতে পারছেন? এটা ব্র্যান্ড লোগো বলতে পারেন। প্রত্যেকটা কোম্পানির একটা ব্র্যান্ড লোগো থাকে না, প্রত্যেকটা কোম্পানি কিন্তু একটা ব্র্যান্ডের একটা লোগো থাকে, ঠিক আছে? দারাজের একটা আছে দেখবেন, ওই যে কেমন জানি একটা চিহ্ন দেওয়া, তারপর আরঙের একটা আছে। প্রত্যেকটা শুধুমাত্র একদম ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত কোম্পানি, প্রত্যেকে কিন্তু একটা ব্র্যান্ডের লোগো আছে, তাই না? এটা কিন্তু ব্র্যান্ড লোগো, এটা একটা ইমেজ। তারপর মনে করেন এই যে এভরিথিং লেখা, তারপর গ্রোসারিস লেখা, অর্থাৎ আপনারা খেয়াল করতে পারতেছেন কিনা, এই অংশটা কিন্তু একটু বেশি সাদা। এই যে অংশটা আছে না, আমি যেখানে মাউসটা ঘুরাইতেছি, একটু বেশি সাদা না? আর এই অংশটা কিন্তু একটু বেশি ডার্ক, তাই না? এই সাদা যে অংশটা আছে, যে সাদা অংশটার মধ্যে আপনার কন্ট্যাক্ট লেখা, অ্যাবাউট লেখা, জুস লেখা, গ্রোসারিস লেখা, তারপরে যে অর্গানিক স্টোর লেখা, এই যে অংশগুলো আছে না, এটাকে বলা হয় একটা ওয়েবসাইটের হেডার। হেড মানে মাথা না, এটাকে বলা হয় হেডার আর কি, মানে ওয়েবসাইটের মাথা। এটা বুঝতে পারছেন? আমরা নিচের দিকে চলে আসি, নিচের দিকে দেখেন এই যে কালো যে অংশটা আছে না, শুধু কালো অংশটা, কালো অংশটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। এখানে মনে করেন যে কুইক লিঙ্কস আছে, তারপর ডাউনলোড আওয়ার মোবাইল অ্যাপ, কুইক লিঙ্কস, হ্যাঁ, তারপর মনে করেন এখানে বিভিন্ন লোগো টোগো দেওয়া আছে, তারপর সাইট লিঙ্ক আছে, তারপরে যে এখানে লেখা আছে কপিরাইট 2024 জেকে পাঞ্জাবি। তারপরে এখানে প্রায় ওয়েবসাইটের মধ্যে দেখবেন আপনার ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোর মধ্যে এই জিনিসগুলো থাকে। এটা এখানে একটা ফেসবুকের আইকন দেওয়া, একটা টুইটারের, তারপর একটা ইনস্টাগ্রামের। এই কালো যে অংশটা দেখতে পাইতেছেন না, এই অংশটাকে বলা হয় ফুটার। ফুট মানে পা, এবং পায়ের দিকে যে অংশটা থাকে সেটাকে ফুটার বলে। একদম ইজি না মনে রাখা? একটা আপনার ফ্রন্ট এন্ডের মধ্যে যে দুইটা অংশ, একটা হচ্ছে হেডার এবং ফুটার। মজার বিষয় হইতেছে কি জানেন, এই হেডার এবং ফুটার হচ্ছে একটা ওয়েবসাইটের কমন অংশ। আপনি যেখানেই চাপ দেন, আপনি যেখানেই যান, এই দুইটা অংশ কখনোই পরিবর্তন হবে না। হেডার এবং ফুটার এই অংশ কিন্তু কখনোই পরিবর্তন হয় না। বিশ্বাস করতেছেন না, তাই না? চলেন যাই। যেমন মনে করেন এখানে অ্যাবাউট লেখা, আমরা অ্যাবাউট সেকশনে চাপ দিলাম, অ্যাবাউট চাপ দিলাম, এখানে দেখেন এই যে অ্যাবাউট লেখা আছে, দেখছেন? এই লেখাটা কিন্তু আগে ছিল না, মানে সম্পূর্ণ আলাদা একটা অংশে চলে গেছে। একটা ওয়েবসাইটের কিন্তু বিভিন্ন পেজ থাকে, এটা হইতেছে অ্যাবাউট পেজ, আর একটা পেজে চলে আসছে। প্রথমে আমরা হোমে ছিলাম, একদম হোম পেজ, যেটা হোম পেজে ছিলাম, আর এখন আমরা অ্যাবাউট পেজে চলে আসছি, বুঝতে পারছেন? এরকম আরো বিভিন্ন পেজ থাকে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। এখানে দেখবেন যে আমরা বলছিলাম একটা কথা, একটা ওয়েবসাইটের যে হেডার এবং ফুটার, যে কমন দুটো অংশ, এই দুটো অংশ দেখবেন সব সময় থাকবে। এই দুটো অংশ কখনোই আপনার একটা ওয়েবসাইট থেকে আলাদা হয় না। এই জন্য মূলত ওইখান থেকেই এই নামের ধারণটা আসছে, যে এই যে হেডার বলা হয় এবং ফুটার বলা হয়। কারণ একটা মানুষের মনে করেন এই মাথা এবং পা, এই দুটো জিনিস একদম কমন না? মানে মানুষের ক্ষেত্রে এটা আসলে ধরা যায় না ওইভাবে, কারণ আপনার বডি না থাকলে তো আপনি বাঁচবেন না, তাই না? আরেকজনের বডি লাগাই দিলে তো আপনার বাঁচবেন না। বাকি যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হইতেছে আপনার মাথা এবং পা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই দেখেন অর্গানিক আসছে, এই ভাই অর্গানিক আসছে না? আরে অর্গানিকে চাপ মারলাম, হোম পেজে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার অ্যাবাউটে যাই। এই দেখেন এই অ্যাবাউটে যাওয়ার পরে এই যে অ্যাবাউট আস আসছে, এই পৃষ্ঠাটা একটু অন্যরকম না? উই আর ইউর ফেভারিট স্টোর। অর্থাৎ এখানে আমরা বলছি অ্যাবাউট আস মানে কি, আমাদের সম্পর্কে, আমরা আমাদের কোম্পানি সম্পর্কে বলতেছি। হেডের অংশটা ভাই কমন পাইছেন? আচ্ছা, এই দেখেন নিচে ফুটারের অংশটা, কালো অংশটা পাইছেন? আমরা আরেকটা পেজে যাই।
কন্ট্যাক্ট, এটাতে যাই। অর্থাৎ যেটার মধ্যে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমি এগুলো প্র্যাকটিস করছিলাম তো এদিক সেদিক হয়ে গেছে, এগুলো আরেকটু অর্গানাইজ ওয়েতে ছিল। ভাই হেডারটা পাইছেন? হেডার পাইছেন? ফুটার পাইছেন? এখন তো বিশ্বাস হয়েছে একটা ওয়েবসাইটের হেডার এবং ফুটার কখনোই আপনার পরিবর্তন হয় না। আপনি যেই পেজে যান হেডার এবং ফুটার সবসময় কমন থাকে। এই জন্য আমরা যখন ট্র্যাকিং করব, আমরা ট্র্যাকিং এর কোডটা সাধারণত আমরা এই হেডারে বসাই, বুঝতে পারছেন? হেডারে বসাই, কারণ হেডার তো আপনার কমন থাকে। হেডার সব সময় মনে করেন সে মাথা নিয়ে দাঁড়ায় আছে, এই একটা পাঞ্জাবি যাইতেছে, আরেকটা পাঞ্জাবি পরতেছি, আমার মাথা ঠিক আছে। আরেকটা গেঞ্জি যাচ্ছে, আরেকটা গেঞ্জি আসতেছে, কিন্তু আমার মাথা ঠিক আছে। এই জন্য আমরা ট্র্যাকিং কোডটা ইনপুট করি আমরা মাথায়, ঠিক আছে? কাপড় পরিবর্তন হইতেছে ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটারই করে না, ঠিক আছে? যে আসুক না আসুক, ঠিক আছে, যেই পেজে যাই না কেন, যখন আমাদের ট্র্যাকিং কোডটা হেডারে বসানো থাকে তখন আমরা খুব ইজিলি এটা ট্র্যাক করতে পারি। মানে হেডারে না বসালে আপনি ট্র্যাকিং করতে পারবেন না, কারণ যখন আপনি আরেকটা পেজে যাবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার মূল পেজে নাই, আরেকটা পেজে চলে আসছে। আপনি যদি হেডারে না বসান তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেজে আপনার ট্র্যাকিং কোড বসানো লাগে, এটা অনেক ঝামেলার জিনিস না। তো এই জন্য মূলত আপনাদেরকে এই আজকে স্যারে অনেকগুলো জিনিস দেখাইছেন, এখান থেকে আপনার ব্যাকএন্ডের বিভিন্ন জিনিস। তো আমরা এই আপনার এই যে ট্র্যাকিং কোডটা বসাই, এটা সাধারণত কিন্তু আমরা এই পিছন থেকেই বসাই, অর্থাৎ ব্যাকএন্ড থেকে বসাই। দেখেন আমি আপনাদেরকে ছোট্ট করে একটু দেখাই। অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছেন না? এখান থেকে এই যে নিচে থিম ফাইল এডিটর, এখানে গেলাম, এই যে দেখেন ভয়ঙ্কর জিনিস চলে আসছে। কোড দেখা যেতেছে? কোনো ওয়েবসাইটই কিন্তু আপনার কোড থেকে খালি না, ঠিক আছে? প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু কোডিং করে বানানো। এই যে এগুলো হইতেছে আপনার কারা? হ্যাঁ, ডেফিনেটলি এই ওয়ার্ডপ্রেসের আপনার ডেভেলপার আছে, কিন্তু অনেক বড় বড় ডেভেলপার আছে, ঠিক আছে? এবং ওয়ার্ডপ্রেসের ডেভেলপার যে কেউ হইতে পারে না, যেন মানুষ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হইতে পারে না। কারণ মানে ওয়ার্ডপ্রেসের এক একটা প্লাগইন বানানো অথবা এক একটা থিম বানানো কিন্তু প্রচুর সময় সাপেক্ষ বিষয় এবং প্রচুর সময় নেয়। ওরা বছরের পর বছর সময় নিয়ে এক একটা প্লাগইন ডেভেলপ করে, বুঝতে পারছেন? কারণ এখানে অনেক কিছু থাকে এবং সবগুলা জিনিসই নিখুঁত হওয়া লাগে। কারণ এখানে এই জিনিসটা যে আমি নিজে শুধুমাত্র ব্যবহার করবো এরকম না, এটা লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করবে। তো আমার কোনো কোডিং এর মধ্যে যদি ত্রুটি থাকে আর এটা যদি আমি মার্কেটে ছেড়ে দিই, তাহলে সবার কাছে কিন্তু সেই ভুল কোডটা চলে যাবে, তাই না? এই জন্য এই জিনিসটা তারা খুবই সেন্সিটিভ ভাবে, খুবই সময় নিয়ে এবং অনেক সময় নিয়ে খুবই যত্ন সহকারে বানায়। এই যে দেখতে পাইতেছেন এখানে অনেকগুলো কোডিং দেখতে পাইতেছেন না, এবং পাশে এখানে অনেকগুলো জিনিস দেখতে পাইতেছেন না, এই theme.json, তারপর হচ্ছে toolset.config.json, ঠিক আছে, 404.php, archive.php, এগুলো বিভিন্ন যে php, তারপর md, তারপর json, এগুলো হচ্ছে বিভিন্ন এক্সটেনশন। এই প্রত্যেকটা জিনিস হইতেছে আপনার একটা ওয়েবসাইটের আলাদা আলাদা অংশ। এই যে এখানে যে জিনিসটা দেখতে পাইতেছেন না লাইন বাই লাইন, প্রত্যেকটা জিনিস হইতেছে আপনার ওয়েবসাইটের আলাদা আলাদা অংশ। ফুটার পাইছেন নাকি ভাই? এই যে ফুটার লেখা, আমরা ফুটারে যদি যাই, এখানে যে কোডগুলা দেখবেন, এই ফুটারের অংশে যে কোডগুলা আছে না, এই কোডগুলা ব্যবহার করে আপনার যে কালো অংশটা বানানো হয়েছে, ঠিক আছে? কালো অংশটার কিন্তু আসলে কোনো অস্তিত্ব নাই। এটার মেইন জিনিস কিন্তু এই যে যা দেখতেছেন, ঠিক আছে, এইটাই, ঠিক আছে? এখানে কিন্তু যে হেডারও আছে, এই দেখেন হেডার, হেডারে যাবেন। তো আমরা সাধারণত এই হেডারে আসি, ঠিক আছে? হেডারে আইসা এই হেডারের মধ্যে বিভিন্ন ট্র্যাকিং কোড বসায় দিই। এই যে ডক টাইপ HTML, আমি প্রোগ্রামিং ছিলাম তো, যার বলে আমি বুঝতে পারতেছি যে কোনটা কি বুঝাইতেছে না বুঝাইতেছে, আপনাদের কাছে পুরোটা একদম মাথার উপর দিয়ে যাবে। তো সাধারণত আমরা এই যে হেডের যে অংশটা, এই যে হেড দেখতেছেন না, এই হেডের এই জায়গাটার মধ্যে আমরা ট্র্যাকিং কোডটা বসায় দিই, বুঝতে পারছেন? তো এখন আপনি যদি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডের জিনিসগুলো আপনার জানা না থাকে, আপনি ট্র্যাকিং কোডটা বসাইতে পারবেন? বসাইতে পারবেন না। কিন্তু যদিও মনে করেন এই বিষয়টা কিছুটা অপ্রাসঙ্গিক, হয়তো আপনার একেবারে সবকিছু জানা লাগবে না, এখানে এই যে টুলগুলো দেখতেছেন হয়তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনার জানা লাগবে না, কিন্তু কিছু কিছু কমন জিনিস কিন্তু আপনার জানা লাগবে। তারপর স্যারে আরেকটা জিনিস আজকে খুব বেশি সময় নিয়ে দেখাইছেন, সেটা হচ্ছে এই ই-কমার্স। এই যে ই-কমার্স দেখতেছেন না, ই-কমার্সে যদি আমরা যাই, আপনারা যখন মার্চেন্ট সেন্টার নিয়ে কাজ করবেন, মার্চেন্ট সেন্টার হচ্ছে কি, এটা অনেকটা ওয়েবসাইটের মতো। এটা গুগলের নিজস্ব একটা স্টোর থাকে, ফেসবুকের কিন্তু একটা স্টোর আছে, ফেসবুকেরটার নাম স্টোর আর গুগলের নাম হচ্ছে গুগলেরটার নাম হচ্ছে মার্চেন্ট সেন্টার। কিন্তু এই মার্চেন্ট সেন্টার বলেন আর ফেসবুকের স্টোর বলেন, এগুলো সবগুলা কান্ট্রিতে আপনার অ্যাভেলেবল না। বিশেষ করে আমাদের বাংলাদেশে মার্চেন্ট সেন্টারও আপনার অ্যাভেলেবল না,
আর হচ্ছে আপনার যে ফেসবুক স্টোর যেটা, এটাও আপনার বাংলাদেশে অ্যাভেলেবল না। কারণ হচ্ছে এখানে আপনার অনেক মানুষ ছল ছাতুরের এই ইয়া নেই, তো আশ্রয় নেই, যার কারণে এটা এই কোম্পানিগুলো এগুলো বন্ধ করে দিছে। শুধুমাত্র কয়েকটা কান্ট্রির মধ্যে আছে, ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে কয়েকটা কান্ট্রিতে আপনার ওই যে মার্চেন্ট সেন্টার, তারপর হচ্ছে স্টোরগুলো আপনার চালু রাখছে। এই মার্চেন্ট সেন্টার স্টোরগুলো সম্পূর্ণ আপনার একটা ওয়েবসাইটের মতো, অর্থাৎ এটা আপনার গুগলের নিজস্ব ওয়েবসাইট আর কি, ঠিক আছে। আপনি ওইখানে বিভিন্ন পণ্যগুলো সাজায় রাখতে পারেন, চমৎকার না জিনিসটা। এবং এগুলো অনেক সুপার ফাস্ট, অনেক স্পিড, কারণ গুগলের তো নিজস্ব সার্ভার আছে। তো ওর সার্ভারে যখন আপনি একটা পণ্য রাখবেন, তো ডেফিনেটলি এটা অনেক স্পিড থাকবে, তাই না? এবং এখানের আপনার ইউজার এক্সপিরিয়েন্স যেটা, এটা খুবই ভালো। ইউজার এক্সপিরিয়েন্স মানে হচ্ছে যখন একটা কাস্টমার আসে, ভাই এই টার্মগুলো মুখস্থ করে এখানে আপনার প্রচুর পাবেন, মেমো স্যার এগুলো ব্যাখ্যা করবেন না কোনোদিন, ঠিক আছে। আমি এগুলো মনে করেন ঘাটাঘাটি করে শিখছি। ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে একটা ওয়েবসাইট, যখন একজন মানুষ আপনার ওয়েবসাইটে আসে, ঠিক আছে, ওয়েবসাইটটা মনে করো ওই ইউজারের কাছে ভালো লাগলো, এর মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো, অর্থাৎ ইউজারের অভিজ্ঞতাটা ভালো, ঠিক আছে। যদি মনে করেন অর্থ থেকে বোঝা যায়, কিন্তু আপনার এই জিনিসটা খেয়াল করবেন। কেউ বললো কি, ভাই আপনি কি ওয়েবসাইট বানাইলেন, আপনার ওয়েবসাইটে ঢুকলে একদম ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যায়। অর্থাৎ কি, মানে যখন কোনো ইউজার আসে, ভিজিটর আসে, তখন এটা দেখার পরে আর কোনো কিছু কিনতে মন চায় না, ইন্টারফেসটা অনেক খারাপ। ইন্টারফেস মানে হচ্ছে ওই যে থিমটা আর কি, যে অংশটা দেখা যায়, এটাকে ইন্টারফেস বলে একটা ওয়েবসাইটের, ঠিক আছে। তো এই ই কমার্সে আপনার বিভিন্ন কাজ করা লাগবে, কারণ হচ্ছে আপনার এই ই কমার্সের মাধ্যমেই কিন্তু আপনার পণ্যগুলো আপলোড করা হয়। আপনি ওই ওয়েবসাইটের ভিতরে যে জিনিসগুলো দেখতে পাইতেছেন, এগুলো কিন্তু এখান থেকে আপলোড করা হয়। দেখেন এগুলো কীভাবে করে, কনফিগার ইওর টেক্সট সেটিং। আচ্ছা যাই হোক, আমি কিছু অংশ করে রাখছিলাম, তো আমাকে পিছন থেকে দেখাইতেছে, শুরু থেকে যাই। হ্যাঁ, প্লাগইন থেকে ই-কমার্স কোথা থেকে আনছে? আচ্ছা, এই জিনিসগুলো ভিডিওতে আছে, তাকে আমি ডিসকভার করতে চাচ্ছিলাম আসলে, যেগুলো ভিডিওতে নাই। আচ্ছা, প্রথমে আপনারা এই যে এস্ট্রা নামক যে জিনিসটা দেখতে পাইতেছেন না, এস্ট্রাটা সর্বপ্রথম ডাউনলোড করা লাগবে। এস্ট্রাটা হচ্ছে কি, এস্ট্রাটা হচ্ছে একটা থিম ফ্রেমওয়ার্ক, বুঝতে পারছেন? আপনি যখন এস্ট্রাটা ডাউনলোড করবেন, এখানে কিন্তু কোনো কিছুই পাবেন না, এবং এই এস্ট্রাটা কিন্তু অনেক লাইট, অনেক হালকা, কারণ কি এখানে তেমন কোনো ফাইলই নাই, ঠিক আছে। কিন্তু এস্ট্রা যারা ডেভেলপ করছে, ওরা আরেকটা জিনিস ডেভেলপ করছে, যে স্টার্টার টেমপ্লেট যেটা আছে না, এটা এক্সট্রাওয়ালারাই ডেভেলপ করছে, এবং ওরা একটা আরেকটার মধ্যে ইন্টার কানেক্টেড। আপনি যদি স্টার্টার টেমপ্লেট ব্যবহার করতে চান, তাহলে আপনার এখানে এক্সট্রা থাকতে হবে। এমনভাবে দুইটা জিনিস বানাইছে, ঠিক আছে। এক্সট্রাটা হচ্ছে থিম, বুঝছেন, আর ওই স্টার্টার যেটা, এটা কিন্তু প্লাগইন। ওই প্লাগইনের মধ্যে বিভিন্ন আপনার টেমপ্লেট আছে, আমরা টেমপ্লেটগুলো ডাউনলোড করি। আচ্ছা, আমার এক্সট্রাটা আমি কাইটা দিই, কি বলে কাইটা দিই, নতুন করে ডাউনলোড করি। ভিডিও তো চমৎকার করে দেওয়া আছে, তারপরে একটু দেখা যাবে সুবিধা। অনেক দেরি লাগবে। অ্যাপিয়ারেন্স দেওয়ার পরে এখানে একটা প্লাগইনের অপশন আছে, থিমের অপশন আছে, জায়গায় ড্যাশবোর্ড, পেজেস, নিউজলেটার, প্রোডাক্ট, এই যে টেমপ্লেট দেখতে পেয়েছেন, টেমপ্লেটে আসবেন, টেমপ্লেট, আপনাদের এখানে দেখেন একটা থিমের অপশন আছে, বাম পাশে একটা থিম লেখা একটা অপশন আছে। কারোর সামনে কম্পিউটার থাকলে দেখতে পারে, আর থিমের অপশনটা আসতেছে না এই জায়গা থেকে। টেমপ্লেট,
ও অ্যাপিয়ারেন্সের ভিতরে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাপিয়ারেন্সের ভিতরে থিম যে অংশটা থাকে, হ্যাঁ এখানে যাওয়ার পরে আপনার যে থিমগুলো আছে এই সবগুলো থিম চলে আসছে। অ্যাসটা ডাউনলোড করুন থেকে, অ্যাসটা যে এখান থেকে ডাউনলোড করে, হ্যাঁ এখান থেকে আপনার যে অ্যাড নিউ থিম দেখতে পেয়েছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সার্চ করার মতো একটা অপশন আসবে। হ্যাঁ অ্যাস্টার থিমটা নেবেন, কারণ হচ্ছে অ্যাস্টার সাথে যদি আপনি ওই স্টার্টার টেমপ্লেটটা ব্যবহার করেন অনেকগুলো আপনি পাবেন, টেমপ্লেট পাবেন ফ্রিতে, ঠিক আছে, চমৎকার চমৎকার কিছু টেমপ্লেট পাবেন আর কি, ঠিক আছে। ইভেন আমি আপনার একটা জিনিস দেখাই, দেখেন আপলোড থিম, আচ্ছা পপুলার, ইভেন আপনি যখন এই যে স্টার্টার থেকে বিভিন্ন থিম ডাউনলোড করবেন না, ওই থিমের সাথে সম্পৃক্ত যত প্লাগইন আছে এগুলো অটোমেটিক ডাউন হয়ে যায়, বুঝতে পারছেন? এই যে এখানে সার্চে গিয়ে আপনি যে অ্যাস্টার লিখবেন, ঠিক আছে, আমাদের এখানে যে অ্যাস্টারটা আছে আমরা এটা আমাদের এখান থেকে তো অ্যাস্টারটা অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। আপনারা এখানে যাবেন, এখান থেকে এক্সট্রাটা লিখবেন, এক্সট্রাটা লেখার পরে অ্যাস্টারটা চলে আসবে। আচ্ছা এটাকে তারপরে অ্যাক্টিভ করবেন এখান থেকে, ঠিক আছে। আপনাদের এখানে একটা ইনস্টল অপশন আসবে, ইনস্টল করবেন, তারপরে এটাকে অ্যাক্টিভ করবেন, ঠিক আছে। অ্যাক্টিভ করার পর তারপরে চলে আসবেন সরাসরি আপনার প্লাগইন অপশনের মধ্যে, প্লাগইনে যাবেন। প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে আপনার থিমে গিয়ে অ্যাস্টার ডাউনলোড করবেন, তারপর প্লাগইনে গিয়ে এখানে লিখবেন কি স্টার্টআপ, স্টার্টার লেখার পরে এই যে চলে আসছে আমাদের এখানে ডাউনলোড করা আছে, দেখাইতেছে এই জায়গায় স্টার্টার দেখতেছেন না, গেট স্টার্টেড। তারপর এরকম একটা অপশন বুঝছেন, স্টার্টারটা ডাউনলোড দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে আপনার ক্লাসিক স্টার্টার টেমপ্লেট আর একটা হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার, ঠিক আছে। আপনার ক্লাসিকটা যাবেন, এটা এআই এর মাধ্যমে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করে। এলিমেন্টর দেয়া আপনার এই যে বিভিন্নভাবেই দেখানো যায়, ঠিক আছে। এলিমেন্টর দিয়ে বলতে আর কি, আপনি যখন ওই যে স্টার্টার ডাউনলোড করবেন না, ওইটার সাথে অটোমেটিক এলিমেন্টরটা ডাউনলোড হয়ে যায়, ঠিক আছে। আমার এখানে এই যে আপনার স্টার্টারটা আগে থেকে ডাউনলোড দেওয়া ছিল, যার কারণে আপনার এলিমেন্টর অপশনটা আসে নাই, এটা অটোমেটিক ডাউনলোড হয়ে আছে। আমরা বিভিন্ন কাজ করতে গেলে দেখবেন যে অটোমেটিক এলিমেন্টরটার সামনে চলে আসছে। বলে রাখা ভালো, এলিমেন্টর হচ্ছে আরেকটা আপনার প্লাগইন। এই এলিমেন্টর সাহায্যে সাধারণত এলিমেন্টরটা হচ্ছে একদম লেখালেখির জন্য একটা বেস্ট আপনার কি বলে প্লাগইন, ঠিক আছে। এলিমেন্টর দিয়ে আপনি বিভিন্ন রকম সুন্দর সুন্দর লেখা লিখতে পারবেন, তারপর এলিমেন্টর দিয়ে আপনার ওয়েবসাইটকে আরো চমৎকারভাবে সাজাতে পারবেন। এলিমেন্টরের দুটো ভার্সনই আছে, একটা পেইড ভার্সন আর একটা হচ্ছে আপনার নরমাল যে আনপেইড ভার্সন, যেটা ফ্রি, যেটা ফ্রিতেই অনেক কাজ করা যায়, আর পেইড যেটা এটাতে আরো অনেক কাজ করা যায়। তো আপনি ওই যে আমি যেটা বলতেছিলাম, স্টার্টার যখন ডাউনলোড করবেন না, স্টার্টারের সাথে আপনার এলিমেন্টর, WooCommerce এগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। আমার আগে থেকে ডাউনলোড থাকার কারণে এলিমেন্টর আমার এখানে ডাউনলোড আছে, কিন্তু আপনি যখন ডাউনলোড করতে যাবেন তখন আপনার কাছে এলিমেন্টর, তারপর ব্রেভো আর তিনটা অপশন আসবে, ঠিক আছে। তিনটা প্লাগইনের একই কাজ। তো এখান থেকে আপনার এলিমেন্টরটা সিলেক্ট করবেন, কালো যে অংশটা, কালো একটা ইয়ে আছে, থিমগুলো আসতে দেরি করতেছে। এই যে হোয়াট টাইপ অফ ওয়েবসাইট আর ইউ বিল্ডিং, কি ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে চাইতেছেন। এখানে দেখেন শত শত ওয়েবসাইট আপনার এই জায়গায় প্রি বিল্ড করা আছে, ঠিক আছে। বিজনেস রিলেটেড, তারপর বিজনেসের মধ্যে এজেন্সি আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, ট্রাভেল, হ্যাঁ আমরা যে এজেন্সি যাই, এজেন্সি রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে এই টেমপ্লেটগুলো তারা এখানে বানায় রাখছে। এত স্লো করলে কি কাজ করা যায়? যাক, আপনারা দেখতে পেতেছেন ডিজিটাল এজেন্সি দ্যাট থ্রাইভস অন আওয়ার সাকসেস। তারপরে এখানে আরেকটা ওয়েবসাইট, ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ আইডিয়াস, হাউ উই ডু ইট। অর্থাৎ একটা এজেন্সি রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে এগুলো কি ধরনের হবে, আপনি এখান থেকে কিন্তু একটা আইডিয়াও পাইতে পারেন। বিশেষ করে যারা মনে করেন কাস্টমাইজ ওয়েবসাইট বানায় তারাও কিন্তু এখান থেকে ভালো একটা আইডিয়া নিতে পারে। কারণ অনেক সময় দেখা যায় কি ওয়েবসাইটের আইডিয়া মাথায় আসে না, কিন্তু মানে একদম বলবো যে একটা ওয়েবসাইট বানিয়ে দেন, আমি সাপোজ মনে করেন যে আমি বিভিন্ন এই সেবা দেই
ল সেবা দেয় আর কি, আইন রিলেটেড যে সেবাগুলো আছে না এগুলো দিই। যেমন আইন রিলেটেড যে সেবাগুলো আছে যারা দেয় তাদের ওয়েবসাইটগুলো কেমন, এটা আপনার বিভিন্নভাবে ঘাটাঘাটি না করলে অথবা আপনার কয়েকটা টেমপ্লেট না থাকলে কিন্তু মাথায় আসে না। তারা এখানে বিভিন্ন আইডিয়া দিতে পারে চমৎকারভাবে। এখানে কিন্তু প্রি বিল্ড কিন্তু ফুল ওয়েবসাইট বানানো আছে এই জায়গায়, ঠিক আছে। আমরা যেহেতু ই কমার্স নিয়ে কাজ করলাম, ই কমার্সে যাই, অনলাইন স্টোর, এখানে যাবেন। অনলাইন স্টোরে যাওয়ার পরে অনলাইন স্টোর রিলেটেড যে আপনার ওয়েবসাইটগুলো আছে এগুলা কিছু ফ্রি টেমপ্লেট চলে আসবে, ফ্রি পেড দুইটাই আছে এখানে। এই ধরনের আপনার একটা জিনিস, এই ধরনের একটা এই টেমপ্লেট বানাইতে কিন্তু ওদের বছরের পর বছর সময় দেওয়া লাগছে, কারণ এখানে শত শত আপনার প্লাগইন, শত শত আপনার টেমপ্লেট অটো দেওয়া আছে। যাক, এই 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 জিনিসগুলা আপনার ভিডিওতে আরো চমৎকারভাবে দেখানো আছে, ঠিক আছে। আপনারা এটা দেখে বুঝতে পারবেন। বাকি যে জিনিসটা আপনার স্পষ্ট করার দরকার ছিল সেটা হচ্ছে এই যে আপনার ই-কমার্সটা নামানোর পরে, এখানে স্পিডটা ভালো থাকলে আমি আপনাদেরকে দেখাইতাম যে ই-কমার্সটা নামানোর পরে কিন্তু আপনার এই অ্যাড টু কার্ট, তারপর চেক আউটের অপশনগুলো আসে। আমি এখানে একটা পণ্যতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আপনার এখানে যে অ্যাড টু কার্টের যে অপশনটা আসছে না, আপনি যদি ই-কমার্স না নামান কিন্তু এটা পাবেন না। কিন্তু আপনি একটু ট্রাই করে দেখেন, ই-কমার্সটা কাইটে দিয়ে দেখেন এখানে আপনার অ্যাড টু কার্টের অপশনটা আর আসতেছে না। অ্যাড টু কার্টে যাবেন, তারপর চেক আউটের যে অপশনটা, এটাও কিন্তু আপনার যে ই-কমার্সের মাধ্যমে করা, ঠিক আছে। ভিউ কার্ড। তো আমরা কিন্তু এই যে একটা ওয়েবসাইটের মধ্যে এগুলা ট্র্যাক করি। একটা ওয়েবসাইটের মধ্যে মনে করেন একটা ভিজিটর আসলো, ঠিক আছে, ট্র্যাকিং কোডগুলো লাগানো থাকলে তখন এটা বোঝা যায় যে একজন মানুষ আমার ওয়েবসাইটে আসছে। তারপর যখন সে পণ্যটা ক্রয় করে একদম যখন সর্বশেষ স্টেজে গিয়ে আমরা দেখলাম না নাম ঠিকানা দেয়, নাম ঠিকানা দেওয়ার পরে যখন মনে করে সাবমিট করে, অর্থাৎ আমি কিনে ফেলছি, তখন এই সম্পূর্ণ তথ্যটা আমরা এই গুগলের কাছে নিয়ে যাই অথবা ফেসবুকের কাছে নিয়ে যাই বিভিন্ন ট্র্যাকিং কোড করার মাধ্যমে। পরবর্তীতে আমরা তাদের কাছে বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখাই, ঠিক আছে। এরপরে মনে করেন যে সকল কাস্টমার আসছে, যেমন মনে করেন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে, একটা পণ্য অ্যাড টু কার্ট করছে, ঠিক আছে। তারপর আর চেক আউটে যায় নাই। চেক আউট যে অপশনটা আছে না, এই যে নিচে এদিকে চেক আউটের একটা অপশন থাকার কথা, এখানে যে আমরা ভিউ কার্ডে যাই, ভিউ কার্ডে যাওয়ার পরে এখানে যে একটা প্রসিড টু চেক আউট যে অপশনটা আছে সেখানে আর চাপ দেয় নাই, ঠিক আছে। অথবা মনে করেন চেক আউটে গেছে কিন্তু পারচেস করে নাই, সর্বশেষ যে অপশনটা আছে এটাকে পারচেস বলে, কিন্তু পারচেসে যখন ক্লিক করলেন তখন আপনি একটা পণ্য কিনে ফেললেন। একটা গবেষণা আছে আপনার 2022-এর অথবা খুব সম্ভবত 2023-এর, প্রতি বছর $18 বিলিয়ন অ্যাড টু কার্ট হয়। $18 বিলিয়ন পণ্য মানুষ অ্যাড টু কার্ট করে, কিন্তু এই পণ্যগুলো আর কিনে না। আপনি চিন্তা করেন, একজন মানুষ যখন একটা পণ্য আপনার ওয়েবসাইটে ঢুকে অ্যাড টু কার্ট করলো, ডেফিনেটলি কিন্তু তার কেনার সেই ইচ্ছাটা আছে, আছে না? আছে কিন্তু, নাহলে কিন্তু সে এই ফাও কাজটা করতো না। অ্যাড টু কার্ট আমি আর আপনি তো করি না, তাই না? যার প্রয়োজন সে কিন্তু একটা ওয়েবসাইটে ঠিক অ্যাড টু কার্ট করে। অ্যাড টু কার্ট করে তারপর মনে করেন আস্তে করে যে এই জায়গাটা আছে না, এই জায়গাটার মধ্যে ক্লিক মেরে দেয়, এই জায়গাটার মধ্যে ক্লিক মেরে ওয়েবসাইট থেকে বের হয়ে যায়। এটাকে বাউন্স রেট বলে আর কি, ঠিক আছে। এই যে মাউসটাকে কি করলো, এটা বাউন্স মেরে দিল, বাউন্স মেরে দিয়ে সে কিন্তু ওয়েবসাইট থেকে বের হয়ে গেল, ঠিক আছে। এই বাউন্স রেটের কিন্তু একটা স্ট্যান্ডার্ড রেশিও আছে। আমরা এটা আমরা যখন আস্তে আস্তে যখন মার্কেটিং আরো ভালো করে পড়াশোনা করবো তখন এই জিনিসগুলো আরো শিখবো। তো আমরা কিন্তু এই জিনিসটা ট্র্যাক করতে পারি যে আমাদের ওয়েবসাইটে একটা লোক আসলো, অ্যাড টু কার্ট করছে কিন্তু পণ্যটা আর ক্রয় করে নাই। তো যারা গবেষক, বড় বড় মার্কেটার যারা আছে বা অ্যানালিটিক্যাল বিষয়ে যারা কাজ করে, তারা গবেষণা করে দেখছে কি, এই যে আপনার $18 বিলিয়ন পণ্যের অ্যাড টু কার্ট হয় কিন্তু পণ্যগুলো মানুষ কিনে না, এর মধ্যে সবচাইতে মেজর কারণ যেটা সেটা হচ্ছে এই যে চেক আউট পেজ যেটা আছে না, যে নাম ঠিকানা দিলাম যে পেজের মধ্যে গিয়ে আমরা, তো এত পরিমাণে তথ্য দেওয়া রাখে এখানে আপনার ব্যবসায়ীরা বা একটা ওয়েবসাইটের মালিক, এত পরিমাণে তথ্য সে দেওয়া রাখে, মানুষ মেজাজ খারাপ হয়ে বের হয়ে যায়, বুঝতে পারছেন? তো আপনি যখন একজন ভালো লেভেলের মার্কেটার হবেন, একজন ভালো লেভেলের অ্যানালিটিক্যাল এক্সপার্ট হবেন, তখন আপনার কাজ হচ্ছে এই জিনিসগুলো অ্যানালাইজ করা। যখন একজন ব্যবসায়ী বললো যে ভাই আমার তো এরকম মানুষ আসে, আমি দেখি যে মানুষ আসে কিন্তু কি কারণে জানি বের হয়ে যায়, আমি তো এই জিনিসগুলো বুঝতে পারতেছি না, তখন আমরা করি কি, অ্যাজ আ মার্কেটার হিসাবে আমরা গুগল অ্যানালিটিক্স 4 অথবা এই যে আপনার লুকার স্টুডিও আছে, এরকম বিভিন্ন অ্যানালিটিক্যাল টুল আছে, হাবস্পট আছে, তো ওইগুলোর সাথে ওয়েবসাইটের একটা কানেকশন তৈরি করি এবং সেখান থেকে আমরা বসে বসে দেখি যে আমাদের ওয়েবসাইটে কারা কারা আসতেছে,
আইসা কোন পর্যন্ত যাইতেছে, তারপর আমরা দেখলাম যে অ্যাড টু কার্ট পর্যন্ত আসছে, কি পরিমাণ মানুষ, 1000 মানুষ আসছে, তারপর মনে করেন পারচেস আর করে নাই। তখন আমরা পারচেস যে পেজটা আছে এই পেজটা নিয়ে আমরা বসে নিয়ে ঘন্টার পর ঘন্টা মানুষ এই জায়গাটাকে অ্যানালাইজ করে যে কি কারণে, কোন জিনিসটা দেখার কারণে ইউজার এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে গেছে। ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু খারাপ হয়ে গেছে, কারণ সে চেকআউট পেজে আসছে একটা পণ্যটা কেনার জন্য, তারপর দেখে যে তো হাবিজাবি এত কিছু জিনিস দেওয়া, মানে এটা একটা কারণ। এরকম আরো অনেকগুলো কারণ আছে। আরেকটা কারণ হইতেছে আপনার এই যে আমাদের ওয়েবসাইটের মতো মনে করেন যে লুট নিতেছে, পরে চিন্তা করে দূর এই ওয়েবসাইট থেকে আর জিনিসই কিনুম না, তারপর মনে করেন আরেকটা ওয়েবসাইটে ঢুকে ওইখান থেকে জিনিসটা কিনে নেওয়া যায়। ঠিক আছে, তো আমাদের দিন শেষে কাজ হবে কি ভাই জানেন, এই জিনিসগুলো অ্যানালাইজ করা। আমরা দেখবো যে ওয়েবসাইটের স্পিডটা কেমন আছে। একটা ওয়েবসাইট স্ট্যান্ডার্ড স্পিড হইতেছে আপনার 2 থেকে আপনার 1 থেকে 3 সেকেন্ড পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড আপনার রেশিও। অর্থাৎ যখন একটা ওয়েবসাইট 3 সেকেন্ডের বেশি সময় ধরে লোড নেয়, তার মানে দেয়ার ইজ সামথিং রং উইথ দিস ওয়েব অ্যাপ্লিকেশন। তখন আমাদের এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে ভাই তোমার সমস্যা আছে, তোমার ওয়েবসাইটের মধ্যে সমস্যা আছে, তোমার ওয়েবসাইটে এত ভারী হয়েছে যে 3 সেকেন্ডের বেশি সময় নিয়ে নিতেছে মানুষের। আমি গতকালকে নাফিস সিনেমার একটা ভিডিও দেখতেছিলাম, সে একটা প্রোগ্রামে বলতেছিল যে মানুষের বর্তমানে, এটা গবেষকরা খুঁজে বের করছে, বর্তমানে মানুষের ধৈর্য সীমা হচ্ছে মাত্র 3 সেকেন্ড। ঠিক আছে, মানুষের ধৈর্য সীমা কতটুকু? 3 সেকেন্ড। এইখান থেকেই কিন্তু আপনার রিলের উৎপত্তি, এইখান থেকে আপনার ইউটিউব শর্টসের উৎপত্তি। বুঝতে পারছেন? ইউটিউবটাকে শর্ট বলে নাকি? ইউটিউবটাকে রিল বলে নাকি? না না না, ফেসবুকটাকে রিল বলে, ইউটিউবে শর্ট বলে। ঠিকই আছে আমারটা। তো এইখান থেকে কিন্তু আপনার এই ধরনের জিনিসের ধারণাগুলো আসছে। বুঝতে পারছেন? মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা রিল দেখতে পারে, কিন্তু আপনার একটা ভিডিও দেখতে পারে না। সেই ধৈর্য শক্তি মানুষ নষ্ট হয়ে গেছে। ইভেন এই জিনিসটা দিন দিন ডিক্রিজ হইতেছে, এই জিনিসটা আরো কমবে। বুঝতে পারছেন? এই জন্য অ্যাজ আ মার্কেটার হিসাবে আপনাকে জানতে হবে 3 সেকেন্ড পর্যন্ত একটা মানুষের ধৈর্য থাকে। তো এই 3 সেকেন্ডের মাধ্যমে আমি আমার পণ্যটার মধ্যে এমন কিছু একটা লেখা দিলাম, অথবা এমন কোনো কিছু মনে করেন ভিডিওতে বইলা দিলাম যে সে আমার ভিডিওটা দেখতে বাধ্য হয়। আপনারা এখন থেকে এই জিনিসগুলো দেখবেন। বুঝতে পারছেন? মার্কেটিংয়ে যেহেতু আপনার মার্কেটিং বিভাগে চলে আসছেন, মার্কেটিংয়ে আসলে এই জিনিসগুলো শেখার মতো অনেক কিছু আছে। যারা ইন্ডাস্ট্রিতে মনে করেন ভালো কিছু করতেছে না, তারা কিন্তু এমনি করতেছে না। তো নাফিস সালিমের যে ভিডিওটা আপনার ভাইরাল হয়েছে নীল নাফিসকে নিয়ে, নীল নাফিস না ছেলেটার নাম, পিচ্ছে একটা 18 বছরের যে ছেলে, 18 বছর না 21 বছরের মতো নীল যে ছেলেটার নাম, আপনারা দেখেন টুসেট পডকাস্টের মধ্যে ভিডিওটা আছে, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। তো এই নীলের ভিডিওটা ওরা কিভাবে আপলোড করবে, থাম্বনেল চিনেন নাকি? থাম্বনেল হচ্ছে একটা ইউটিউবে যখন একটা ভিডিও আপলোড করে, অথবা ফেসবুকে যখন একটা ভিডিও আপলোড করে, দেখেন না চমৎকার একটা ছবি দেওয়া থাকে উপরে, এটাকে বলে থাম্বনেল। ঠিক আছে, তো এই থাম্বনেলগুলো ডিজাইন করার জন্য আপনার আলাদা লুক আছে, এবং সেই থাম্বনেলগুলোর উপরে কি টেক্সট বসবে এগুলা আপনার লেখার জন্য আলাদা রাইটার আছে, কপি রাইটার আছে। ঠিক আছে, মানে মার্কেটিং একা হয় না, মার্কেটিং সবসময় দিস ইজ অল অ্যাবাউট আ টিম। একটা টিম ছাড়া কখনোই মার্কেটিং হয় না। ঠিক আছে, বাকি অ্যাজ আ এক্সপার্ট হিসাবে আপনাকে সবসময় মনে করেন সবগুলো বিষয় একটা এভারেজ নলেজ রাখতে হবে যে এই জিনিসটা এইভাবে কাজ করে। আপনি কিন্তু এক্সপার্ট না, আপনি কিন্তু শুধুমাত্র একটা বিষয় এক্সপার্ট, সেটা হচ্ছে আপনি পেইড মার্কেটিং নিয়ে কাজ করেন। অনেক মার্কেটার আছে যারা অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করে, ওরা আপনার টাকা দেওয়া বুস্ট করে না, ওরা করে কি বিভিন্ন স্ট্র্যাটেজি অবলম্বন করে আপনার বিভিন্নভাবে মানুষের কাছে পণ্যটাকে নিয়ে যায়, ওয়ান কাইন্ড অফ এসইও বলে আর কি এটাকে। ঠিক আছে, এই জন্য আপনার মার্কেটিংয়ের যতগুলো টার্ম আছে সবগুলো সম্পর্কে আপনার এভারেজ নলেজ থাকতে হবে, এবং যে কোনো একটা বিষয় আপনাকে দক্ষ হতে হবে। ঠিক আছে, তো ওই আপনার দিন শেষে মানুষ যখন আপনাকে হায়ার করবে, তখন অনেকগুলা কারণের মধ্যে এটা একটা কারণ, সে আপনাকে অ্যানালাইসিস করার জন্য হায়ার করবে যে ভাই দেখো ভিজিটর আসতেছে, তো আমরা কেন এখানে আমার পণ্যটা ক্রয় করতেছে না। তখন এই ডিসিশনগুলো আপনি মেক করবেন। আপনি কিন্তু ওরে 2 মিনিটে জানাই দিবেন যে ভাই তোমার ওয়েবসাইট এই সমস্যাটা আছে, কিন্তু এটাকে ভাবতে ভাবতে কিন্তু আপনার কয়েক ঘন্টা সময় লাগবে, বা কখনো কখনো কয়েকদিন চলে যেতে পারে। ঠিক আছে, মার্কেটিং শুধুমাত্র এই না যে কিছু টুল শিখলাম আর কয়েকটা টিপ দিলাম আর কাজ হয়ে গেল। ভাই আপনাকে অনেক বেশি নলেজের অধিকারী হতে হবে। বুঝতে পারছেন? অনেক বেশি জানাশোনা করতে হবে, এবং এই জিনিসগুলো কিন্তু খুব কঠিন না। বিভিন্ন ভিডিও দেখা, বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিতে বড় আছে, মার্কেটার আছে, ওরা কীভাবে মার্কেটিং করে, ওরা বিভিন্ন চমৎকার চমৎকার আইডিয়া শেয়ার করে, তো ওইগুলো আপনি ভিডিও দেখেন, বিভিন্ন আর্টিকেল আছে, এগুলো পড়তে পারেন। ঠিক আছে, তো এই জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে আপনার সেই মার্কেটিংয়ের যে নলেজটা আছে এটা দিন দিন আপনার সমৃদ্ধ হতে থাকবে, এবং ডিসিশন মেক করার ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে,
কারণ আজকাল একটা সময় ছিল যখন মনে করেন মানুষ ক্যাম্পেইন সেট আপ করার জন্য মার্কেটার হায়ার করতো, আজকাল এই জিনিস কেউ করে না। কারণ ক্যাম্পেইন সেট আপ এগুলো সবাই করতে পারে, বিশেষ করে যাদের বিজনেস আছে, টুকটাক বিজনেস আছে, দেখবেন তারা প্রত্যেকে নিজের ক্যাম্পেইন নিজেই সেট আপ করে। কিন্তু অডিয়েন্সটা কি হবে, আমার পণ্যটা ঠিক আমি কার কাছে নিয়ে যেতে চাই, এটা কিন্তু একজন মার্কেটার জানে। ঠিক আছে, আমি দু একদিন আগেও আরেকজন বড় মার্কেটার একটা ভিডিও দেখতেছিলাম, সে বলতেছিল যে ভাই এমন একটা সময় সামনে আসতেছে যেই সময়ে শুধুমাত্র টুল জানা থাকলে কোনোই কাজে আসবে না। কারণ টুল সবাই ব্যবহার করতে পারে কিন্তু মাথাটা সবাই খাটাইতে পারে না। আপনাকে এমন একটা মাথার অধিকারী হতে হবে যেই মাথাকে আপনি কাজে লাগিয়ে আপনি ডিসিশন মেক করতে পারেন, ওয়াইজ ডিসিশন, যে কোনো ধরনের ডিসিশন না, চমৎকার চমৎকার আইডিয়া নিয়ে আসতে পারেন। তো সেগুলোর জন্য আপনার প্রচুর পরিমাণে নলেজ থাকা লাগবে, প্রচুর পরিমাণে জানাশোনা থাকা লাগবে, প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করা লাগবে। বুঝতে পারছেন? তো এখানে যদি মনে করেন এখানে লোডের স্পিড, এই দেখেন এগুলো কিন্তু এখনো আসে নাই, যে প্রিমিয়াম যে অংশগুলো আছে এগুলো কিন্তু এখনো আসে নাই। এটা যদি আজকে দেখাতে যাই সারা রাত চলে যাবো। ঠিক আছে, আপনার এটা ভিডিও থেকে দেখে নিয়ে। বাকি আমার কাছে যে জিনিসটা আপনার কাছে মনে হলো যে অস্পষ্ট থাকতে পারে, ওই যে চেক আউটের যে অপশনটা, তারপরে যে অ্যাড টু কার্টের অপশনটা, ভাই এই জিনিসটা ক্লিয়ার হয়েছে না অন্তত? অ্যাড টু কার্ট কাকে বলে, তারপরে চেক আউট পেজ কাকে বলে, বিলিং কাকে বলে, শিপিং কাকে বলে। ঠিক আছে, একজন কাস্টমার যখন একটা পণ্য কিনে, ঠিক আছে, তার বিলিং অ্যাড্রেসটা একরকম হতে পারে, শিপিংটা কিন্তু আরেক রকম হতে পারে। ওই যে আমি উদাহরণ দিলাম, আমেরিকায় থাকে কিন্তু সে চাইতেছে দারাজ থেকে পণ্যটা তার বাসায় চলে যায়, তার বিলিং অ্যাড্রেস হবে কিন্তু আমেরিকা। বুঝতে পারছেন? কিন্তু তার শিপিং অ্যাড্রেস হবে মনে করেন যে ময়মনসিংহ অথবা ঢাকা, এইরকম বিভিন্ন জায়গা হবে। ঠিক আছে, তো যখন এই ধরনের শব্দ আসবে, বিলিং অ্যাড্রেস, তারপর শিপিং অ্যাড্রেস, তো আপনারা ঘাবড়ায় যান না। ঠিক আছে, এই জিনিসগুলো, যে জিনিসটা অস্পষ্ট লাগে এটা লেখা রাখবেন, পরবর্তীতে ঘাটাঘাটি করবেন, অথবা আমি আসি আমার কাছে যেতে পারে। ঠিক আছে, আর মূলত আজকের ক্লাসের মধ্যে এই বিভিন্ন টুলের ব্যবহার দেখানো হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু যেটা বলতেছিলাম, টুলের ব্যবহার কিন্তু সবচেয়ে ইজি। কখনোই মনে করবেন না যে টুলগুলো ভালো পারতেছি, মানে একজন আপনার ডিসেন্ট মার্কেটার হিসাবে মনে করেন যে আপনি কিছুই জানেন না মার্কেটিং এর, কম পক্ষে টুলের ব্যবহারটা আপনার খুব ভালো লেভেলে জানা থাকা লাগবে। এই যে আপনি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে গেলেন, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে বামে যে অংশগুলো আছে, অ্যাপিয়ারেন্স কাকে বলে, থিম কাকে বলে, প্লাগইন কাকে বলে, ওইটার মধ্যে গেলে কি আসে, এই জিনিসটা যদি না জানেন তাহলে কিন্তু ভাই আপনাকে নিয়ে মার্কেটিং হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে দ্য লিস্ট ইউ হ্যাভ টু নো হাউ টু ইউজ টুল। এটা হচ্ছে একদম লিস্ট, আপনাকে জানতেই হবে। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট না, মোস্ট হচ্ছে মগজটাকে ব্যবহার করা, মাথাটাকে ব্যবহার করা। ঠিক আছে, কিন্তু ওই আপনার টুলের ব্যবহারটা এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। টুল আপনাদের এই দুই একদিন যাবত কিন্তু টুলের ব্যবহারটা যাইতেছে, এখানে কিন্তু মার্কেটিং এর কোনো বিষয়ে আলোচনা আসতেছে না। এই জন্য এই জিনিসগুলো ভালোভাবে করেন যেন পরবর্তীতে আপনার যেই থিওরিক্যাল যে বিষয়গুলো আসবে এগুলো বুঝতে সুবিধা হয়। কিন্তু আপনার কাছে যদি টুলগুলাই যদি স্পষ্ট না থাকে, হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য পরবর্তীতে আরো কঠিন হবে। আলোচনার দীর্ঘ না করেই